7 আগস্ট 2025 কর্ণাটকের ছোট্ট গ্রাম কোটাগেরে। সকাল প্রায় 7:30। ভোরের নরম আলোয় গ্রামটি তখন ধীরে ধীরে জেগে উঠছে। কেউ বাজারের দিকে হাঁটছেন, কেউ আবার ক্ষেতের কাজের জন্য বেরিয়েছেন। চারিদিকে এক অদ্ভুত নিরিবিলি শান্ত আবহাওয়া, যেন দিনটা অন্য সব দিনের মতোই স্বাভাবিকভাবে শুরু হয়েছে। ঠিক সেই সময় রাস্তার পাশ দিয়ে ধীর গতিতে হেঁটে যাচ্ছিলেন একজন বৃদ্ধ, কিন্তু তিনি জানতেন না কয়েক কদম পরেই তার চোখে পড়তে চলেছে এমন এক দৃশ্য যা মুহূর্তে এই শান্ত সকালকে আতঙ্কে বদলে দেবে। হঠাৎ বৃদ্ধের চোখ আটকে গেল রাস্তার ওপর দিয়ে হেঁটে আসা একটি সাধারণ দেশি কুকুরের দিকে। প্রথমে বিষয়টিতে তেমন একটা গুরুত্ব দেননি তিনি, কিন্তু পরের মুহূর্তে বুঝতে পারলেন কুকুরটির মুখে ধরা আছে অস্বাভাবিক কিছু। ওটা কোনো হাড় বা খাবার ছিল না। কুকুরটির দাঁতের ফাঁকে ঝুলছিল রক্তমাখা একটি মানুষের কাটা হাত। আঙুলগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল, আর সেই দৃশ্য দেখেই বৃদ্ধের পায়ের তলার মাটি যেন সরে গেল। আতঙ্কে কেঁপে উঠে সেই বৃদ্ধ চিৎকার করে ওঠেন, আর সেই চিৎকার শুনে আশেপাশের মানুষজন ছুটে আসেন ঘটনাস্থলে। মুহূর্তের মধ্যেই সবার চোখে মুখে ছড়িয়ে পড়ে এক চরম ভয় আর বিস্ময়। একদিকে কুকুরটি মানুষের সেই একটা অংশ মুখে নিয়ে গ্রামের মাঝপথ দিয়ে এগিয়ে চলছিল, যেন অজান্তেই কোনো ভয়াবহ ঘটনার দিকে সবার দৃষ্টি টেনে নিচ্ছে। এরপর অবশ্য খুব বেশি দেরি হয়নি। দ্রুত নিকটবর্তী থানায় খবর দিল গ্রামবাসী। খবর পেয়ে পুলিশও সময় নষ্ট না করে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় এবং অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছে যায়। কিন্তু তখনও তারা কল্পনাও করতে পারেনি এই একটি কাটা হাতি তাদের এমন একটি ভয়াবহ হত্যাকাণ্ডের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। পুলিশ যখন সেই কুকুরের মুখ থেকে সেই কাটা হাতটি উদ্ধার করলো, ঠিক তখনই অফিসারদের মনে প্রথম যে প্রশ্ন জাগলো তা হলো বাকি শরীরগুলো কোথায়। আর ঠিক সেই প্রশ্নের উত্তর খুঁজতেই গ্রামের শান্ত সকাল নিমেষের মধ্যে রূপ নিল এক শ্বাসরুদ্ধ তল্লাশিতে। এরপরে পুলিশের একটি বিশেষ দল দ্রুত পুরো কোটাগেরা এলাকা ঘিরে ফেলে। অফিসাররা বুঝতে পারছিলেন যেহেতু হাতটি এখানে পাওয়া গেছে, মূল দেহ খুব দূরে থাকার কথা নয়। তাই শুরু হলো ঝোপঝাড়, জঙ্গল আর ড্রেন জুড়ে চিরুনি তল্লাশি চলার কিছুক্ষণ পরেই রাস্তার ধারের একটি নির্জন জায়গায় নজরে আসে একটি কালো প্লাস্টিকের প্যাকেট। কৌতূহল আর অজানা আকাঙ্ক্ষা নিয়ে সেটি খুলতেই সবার মুখ থমকে যায়। ভিতরে ছিল মানুষের শরীরের একটি অংশ, যা অত্যন্ত নিখুঁতভাবে কাটা হয়েছে। কিন্তু বিভীষিকা তখনও শেষ হয়নি। পুলিশ যত এগোতে থাকেন ততই তাদের সামনে আসতে লাগলো নতুন নতুন প্যাকেট। 1, 2, 3 গুনতে গুনতে শেষ পর্যন্ত উদ্ধার হলো মোট 19টি কালো প্লাস্টিকের প্যাকেট। প্রতিটি প্যাকেট খবরের কাগজে মোড়ানো, আর প্রতিটির ভেতরেই ছিল মানুষের শরীরের আলাদা আলাদা টুকরো। সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় ছিল খুনি পুরো ঘটনাটি ঘটিয়েছে ভীষণ ঠান্ডা মাথায়। প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে সে এমনভাবে এই 19টি প্যাকেট ছড়িয়ে রেখেছিল যেন কোনোদিনই এই সব অংশ একসঙ্গে খুঁজে না পাওয়া যায়। কুকুরটির মুখ থেকে উদ্ধার করা সেই কাটা হাতই হয়ে উঠেছিল এই রহস্যের প্রথম গুরুত্বপূর্ণ সূত্র। পুলিশ হাতটি ভালো করে পরীক্ষা করে দেখতে পায় আঙুলে একটি সোনার আংটি তখনও অক্ষত অবস্থায় রয়েছে। এই আংটিটি দেখেই অফিসাররা অন্তত একটি বিষয়ে নিশ্চিত হন, এটি একজন নারীর হাত। আর দ্বিতীয়ত, এটি কোনো সাধারণ ছিনতাই বা লুটপাটের ঘটনা হতে পারে না, কারণ খুনি যদি চুরি করতেই আসতো তবে আঙুলের সেই সোনার আংটি কখনোই অক্ষত রেখে যেত না। সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল এটি ছিল তীব্র ঘৃণা কিংবা গভীর ব্যক্তিগত আক্রোশের ফল। তবে এতগুলো প্যাকেট উদ্ধার হওয়ার পরও পুলিশের উৎকণ্ঠা একটুও কমেনি, কারণ তখনও পর্যন্ত দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মাথাটি খুঁজে পাওয়া যায়নি। মাথা ছাড়া পরিচয় শনাক্ত করা প্রায় অসম্ভব ছিল। অবশেষে কয়েক ঘন্টা হাড় হিম করা তল্লাশির পর প্রায় 5 কিলোমিটার দূরে একটি নির্জন কালভার্টের নিচ থেকে পুলিশ সেই কাটা মাথাটি উদ্ধার করে। এরপর শরীরের সেই 19টি টুকরো একসঙ্গে জোড়া দেওয়া হলে তখন পুলিশের সামনে স্পষ্ট হয়ে উঠল এটা একটা মধ্যবয়সী নারীর নির্মমভাবে কাটা দেহ। দৃশ্যটি ছিল এতটাই ভয়াবহ যে উপস্থিত সবাই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। তবুও প্রশ্নটি আগের মতোই রয়ে গেল,
কে এই নারী, আর এমন কে ছিল যে তাকে 19টি টুকরো করে রাস্তায় আবর্জনার মতো ফেলে দিয়েছে? ওয়েলকাম, আমি শাহিদ। আজকের এই কেসটি সত্যি খুবই জটিল এবং মর্মান্তিক। সত্যি কথা বলতে এই কেসটি নিয়ে যখন আমি স্টাডি করছিলাম তখন আমি নিজেই শিউরে উঠেছিলাম। একজন মানুষ অন্য একজনের প্রতি কতটা নৃশংস হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা এই পৈশাচিকতার পেছনের আসল রহস্যটি বুঝতে পারবেন। তবে মূল কাহিনীতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ। এই প্রতিটি ভিডিও তৈরি করতে আমাদের দিনের পর দিন রিসার্চ করতে হয়, অনেক পরিশ্রম আর রাত জাগা জড়িয়ে থাকে এই কাজগুলোর পেছনে। অবশ্য আপনাদের একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করে আর ভিডিও তৈরি করার উৎসাহকে দ্বিগুণ করে দেয়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে খুব ছোট্ট একটা লক্ষ্য রাখলাম, মাত্র 500টি লাইক। আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন এবং খুব দ্রুতই এই টার্গেট পূরণ করে দেবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি আজকের কেস, দ্য কেস অফ কোটাগেরে মার্ডার কেস। শরীরের এই টুকরোগুলো উদ্ধার হওয়ার পর পুলিশের সামনে সবচেয়ে বড় দায়িত্ব হয়ে দাঁড়ায় মহিলার পরিচয় নিশ্চিত করা। এরপরে তারা আশেপাশের সব থানায় যোগাযোগ করে খোঁজ নিতে শুরু করে সাম্প্রতিক সময়ে কোনো মহিলার নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের হয়েছে কিনা। ঠিক তখনই পার্শ্ববর্তী বেলভি থানার দিক থেকে আসে একটি গুরুত্বপূর্ণ সূত্র। সেখানে 42 বছর বয়সী লক্ষ্মী দেবী নামে এক মহিলার নিখোঁজ হওয়ার ডায়েরি নথিভুক্ত ছিল। এই তথ্য মিলে যেতেই পুলিশ দেরি না করে লক্ষ্মী দেবীর স্বামী বসবরাজকে কোটাগেরে থানায় ডেকে পাঠায়। মর্গে তার সামনে যখন সেই কাটা হাত ও আঙুলের সোনার আংটি রাখা হয়, দৃশ্যটি দেখেই বসবরাজ কান্নায় ভেঙে পড়েন এবং নিশ্চিত করেন, হ্যাঁ, এটিই তার স্ত্রী লক্ষ্মী দেবীরই আংটি। কিন্তু ঠিক এখান থেকেই তদন্ত নতুন মোড় নিতে শুরু করে। পুলিশ যখন বসবরাজকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শুরু করলো তখন তার কথাবার্তার মধ্যেই এমন কিছু অসঙ্গতি ধরা পড়ে যা অফিসারদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। বসবরাজ জানান 3 আগস্ট লক্ষ্মী দেবী মেয়ের শ্বশুর বাড়ি হনুমান্থাপুরায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। বেরোনোর সময় তিনি জানিয়েছিলেন বিকালের মধ্যেই ফিরে আসবেন। বসবরাজ জানান রাত পর্যন্ত স্ত্রী বাড়ি না ফেরায় তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলেন। কিন্তু পুলিশ যখন তার কল রেকর্ড খতিয়ে দেখে সেখানেই ভিন্ন চিত্র ধরা পড়ে। পুরো সময়টা তিনি ছিলেন অস্বাভাবিকভাবে শান্ত। একজন সাধারণ মানুষের স্ত্রী নিখোঁজ হলে যে উৎকণ্ঠা, বারবার ফোন করা বা খোঁজ নেওয়ার প্রবণতা দেখা যায়, কিন্তু বসবরাজের আচরণে সেই স্বাভাবিক অস্থিরতার ছিটে ফোঁটাও ছিল না। এদিকে পুলিশ যখন তাকে আবার উল্টোভাবে প্রশ্ন করে যে মেয়ের বাড়ি থেকে ফেরার সময় লক্ষ্মী দেবীর ফোন হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল, আর এই প্রশ্নে তার উত্তরগুলো ছিল অস্পষ্ট আর এড়িয়ে যাওয়ার মতো, তখন পুলিশের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, বসবরাজ কি সবকিছু জেনেও নির্লিপ্ত থাকার অভিনয় করছে, নাকি এই হত্যাকাণ্ডের আড়ালে লুকিয়ে আছে এমন কোনো গভীর রহস্য যার নাগাল এখনো পুলিশ পায়নি। অবশ্য পুলিশের প্রাথমিক সন্দেহের তীর ছিল তার স্বামী বসবরাজের দিকেই, কারণ পরিসংখ্যান বলছে পারিবারিক হত্যাকাণ্ডে বেশিরভাগ সময়ই ঘনিষ্ঠ কেউ জড়িত থাকে। কিন্তু তদন্ত যত গভীরে এগোতে থাকলো ততই ছবিটা জটিল হয়ে উঠল। পুলিশ বসবরাজের মোবাইল টাওয়ার লোকেশন ও কল রেকর্ড অত্যন্ত নিখুঁতভাবে বিশ্লেষণ করলেন। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী ঠিক যে সময় লক্ষ্মী দেবীকে খুন করা হয়েছিল সেই সময় বসবরাজের অবস্থান দেখাচ্ছিল সম্পূর্ণ ভিন্ন জায়গায়, ঘটনাস্থল থেকে বেশ দূরে। সেই সময় বসবরাজ নিজের গ্রামেই ছিলেন আর তার ফোন রেকর্ডেও কোনো সন্দেহজনক নড়াচড়া ধরা পড়েনি। অর্থাৎ প্রাথমিকভাবে তিনি সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত এমন কোনো প্রমাণ মিলল না। তদন্ত তখন হঠাৎ করেই একটা অচেনা অন্ধকারে ঢুকে পড়ল। স্বামী যদি সত্যি খুনি না হন তবে লক্ষ্মী দেবীর সঙ্গে এমন ভয়ঙ্কর শত্রুতা কার থাকতে পারে? মামলাটি যখন প্রায় স্থবির হয়ে পড়ার মুখে, ঠিক তখনই তদন্তকারী অফিসাররা শেষ এক প্রচেষ্টা করার সিদ্ধান্ত নিলেন। কোটাগেরে থেকে বেলভি পর্যন্ত পুরো রাস্তার সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা শুরু করা হলো। হয়তো কোনো এক ফ্রেমের ভিতরেই লুকিয়ে আছে সত্যের সূত্র। এরপর কয়েক ঘন্টা নিরাশ ফুটেজ খতিয়ে দেখার পর হঠাৎই পুলিশের নজর আটকে গেল একটি সাদা মারুতি সুজুকি ব্রেজা গাড়ির উপর।
গাড়িটিকে ঘিরে সন্দেহ জাগার যথেষ্ট কারণও ছিল। 3 আগস্ট রাতে ঠিক যে সময় লক্ষ্মী দেবী নিখোঁজ হন সেই সময়ই ওই গাড়িটিকে ওই নির্জন রাস্তায় বারবার আসা যাওয়া করতে দেখা যায়। কিন্তু আসল মোড় এলো তখন যখন পুলিশ ফুটেজে জুম করে নাম্বার প্লেট স্পষ্টভাবে দেখার চেষ্টা করলো। অফিসাররা দেখেই স্তব্ধ হয়ে গেলেন। গাড়ির নাম্বার প্লেটটা ছিল ভুয়া, ইচ্ছা করেই বদলে রাখা, এবং গাড়িটির সামনের নাম্বার প্লেট এবং পেছনের নাম্বার প্লেট সম্পূর্ণ ভিন্ন ছিল। সামনে 1 নম্বর, পিছনে আর 1 নম্বর। এটি দেখেই পুলিশের সন্দেহ আর অনুমান থাকলো না, তা প্রায় নিশ্চিত একটি বিশ্বাসে পরিণত হলো যে এটি কোনো সাধারণ যাতায়াতের গাড়ি নয়। এই গাড়িটিকেই ব্যবহার করে খুনিরা দেহের 19টি টুকরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে গেছে। কিন্তু প্রশ্ন রয়ে গেল, এই গাড়িটি কার? আর নাম্বার প্লেট বদলে এমন ঝুঁকি নেওয়ার পিছনে খুনিদের উদ্দেশ্যই বা কি ছিল? এই একটি সূত্রই পুলিশকে নিয়ে গেল আসল অপরাধীর দরজায়। অবশ্য নাম্বার প্লেটের সেই গড়মিল চোখে পড়তেই পুলিশ আর এক মুহূর্ত দেরি করেনি। ডাটাবেস খতিয়ে দেখে তারা জানতে পারে 2টি নাম্বারের মধ্যে একটি নাম্বার ভুয়া আর অন্যটি নিবন্ধিত হয়েছে সতীশ নামে এক ব্যক্তির নামে। সতীশ পেশায় একজন কৃষক, তিনি বাস করতেন ওই থানার একটি পার্শ্ববর্তী এলাকাতেই। এরপরে পুলিশ অত্যন্ত গোপনে তার উপরে নজরদারি শুরু করে। তদন্তে ধীরে ধীরে সামনে আসে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য। 3 আগস্ট অর্থাৎ যেদিন লক্ষ্মী দেবীর খুন হয় সেদিন দীর্ঘ সময় ধরে সতীশের মোবাইল ফোন বন্ধ ছিল। এই অস্বাভাবিক নীরবতা এই পুলিশের সন্দেহকে আরও গাঢ় করে তোলে। এরপরে পুলিশ যখন সতীশের বাড়িতে হানা দেয় তখন দেখা যায় সে উধাও, কিন্তু তার সেই সাদা ব্রেজা গাড়িটি গ্যারেজেই রাখা। গাড়িটি খুঁটিয়ে পরীক্ষা করতে গিয়ে অফিসাররা ডিক্কি ও সিটের নিচে রক্তের সূক্ষ্ম দাগের চিহ্ন খুঁজে পান। সন্দেহ তখন আর অনুমানের মধ্যে সীমাবদ্ধ রইল না। এরপরে সঙ্গে সঙ্গে সতীশের সেই খামার বাড়িতে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জনমানব শূন্য সেই খামার বাড়ির একটি ঘরে ঢুকতেই পুলিশের চোখ বিস্ফারিত হয়ে যায়। মেঝেতে শুকিয়ে যাওয়া রক্তের দাগ আর কোনায় পড়ে থাকা কিছু ধারালো অস্ত্র, যেগুলো খুব নিখুঁতভাবে পরিষ্কার করার চেষ্টা করা হয়েছিল। পুলিশ সঙ্গে সঙ্গেই সতীশের মোবাইলের কল ডিটেল, সিডিআর ও IMEI নম্বর ট্র্যাক করা শুরু করে। অবশ্য সে নিজের নিয়মিত সিম বন্ধ করে দিয়েছিল ঠিকই, কিন্তু প্রযুক্তির জাল এড়িয়ে যাওয়া এতটা সহজ ছিল না। ডিজিটাল সূত্র ধরেই পুলিশ তার অবস্থান ধীরে ধীরে নিশ্চিত করে ফেলে। লোকেশন ট্রেস করে দেখা যায় সতীশ হুবলি কিংবা তার আশেপাশের এলাকায় গা ঢাকা দেওয়ার চেষ্টা করছে। তৎক্ষণাৎ একটি বিশেষ দল গঠন করে তাকে ধরার জন্য নিখুঁত ফাঁদ পাতা হয়। অবশ্য এদিকে সতীশ তখনও ভাবছিল যে সে পুলিশের নাগালের বাইরে রয়েছে, এবং এরই মধ্যে তখনই তাকে গ্রেপ্তার করা হয়। থানায় আনার পর শুরুতেই সতীশ ছিল অস্বাভাবিকভাবে দৃঢ়। সে দাবি করেছিল গাড়ির নাম্বার প্লেটের গড়মিল নাকি একটি সাধারণ ভুল, আর এই হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন পুলিশ তার খামার বাড়ি থেকে উদ্ধার করা রক্তমাখা কার্পেট ও ফরেনসিক নমুনাগুলো একে একে তার সামনে তুলে ধরে। আর এরপরে প্রমাণের ভারে তখন তার সব অস্বীকার ভেঙে পড়তে থাকে। শেষ পর্যন্ত দীর্ঘ জেরার চাপে সতীশ স্বীকার করে নেয় এক শীতল রক্তের ভয়াবহ সত্য। জেরার মুখে সতীশ জানায় 3 আগস্ট বিকালে সে এবং তার ভাই কিরণ কৌশলে লক্ষ্মী দেবীকে একটি নির্জন স্থানে নিয়ে যায়, আর সেখানেই পরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর দেহটি সতীশের খামার বাড়িতে নিয়ে যাওয়া হয় যাতে বাইরের কেউ কিছু আঁচও না করতে পারে। খামার বাড়ির ভেতরেই ড্রেসিং টেবিলে ব্যবহৃত করাত এবং অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে দেহটিকে 19টি টুকরো করা হয়। একটি ঠান্ডা মাথায় সাজানো নৃশংস পরিকল্পনার অংশ। কিন্তু তদন্তকারী অফিসারদের জন্য সবচেয়ে বড় ধাক্কা তখনও অপেক্ষা করছিল। পুলিশ যখন সতীশকে প্রশ্ন করল একজন সাধারণ কৃষকের সঙ্গে লক্ষ্মী দেবীর এমন কি শত্রুতা ছিল যে তাকে এত নির্মমভাবে হত্যা করতে হলো, এই কথা শুনে সতীশ কিছু সময় মাথা নিচু করে চুপ করে রইল। তারপর ধীরে ধীরে ভাঙা গলায় সে এমন একটি কারণ জানাতে শুরু করলো যা শুনে অফিসাররাও স্তব্ধ হয়ে যান।
সতীশ মাথা নিচু করেই স্বীকার করে লক্ষ্মী দেবীর সঙ্গে তার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। সে এবং তার ভাই কিরণ শুধুমাত্র টাকার লোভে পড়েই এই কাজটি করেছে। আর যে ব্যক্তি এই হত্যার জন্য তাদেরকে ভাড়া করেছিল তার নাম শুনেই তদন্তকারীরাও অবাক হয়ে যান। এই খুনের সুপারি দিয়েছিলেন লক্ষ্মী দেবীর নিজেরই জামাই ডক্টর রামচন্দ্রপ্পা। সতীশের মুখ থেকে ডাক্তারের নাম বেরিয়ে আসতেই তদন্ত যেন এক নতুন মোড়ে পৌঁছালো। কিন্তু পুলিশের সামনে তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ অটুট প্রমাণ জোগাড় করা। কারণ একজন সুপ্রতিষ্ঠিত ডেন্টিস্টকে শুধুমাত্র একজন অভিযুক্তের স্বীকারোক্তির উপর ভিত্তি করে গ্রেপ্তার করা আইনি দিক থেকে সম্ভব ছিল না। তাই পুলিশ সরাসরি পদক্ষেপ না নিয়ে অন্তত ঠান্ডা মাথায় এক নিখুঁত পরিকল্পনা সাজাতে শুরু করলো, যাতে সত্য নিজেই প্রমাণ হয়ে সামনে আসে। সতীশের স্বীকারোক্তির পর পুলিশ সরাসরি গ্রেপ্তারের পথে হাঁটেনি। প্রথমেই তারা ডক্টর রামচন্দ্রপ্পা ও সতীশের কল ডিটেল রেকর্ড সিটিআর খুঁটিয়ে দেখতে শুরু করে। খুনের সময় ডক্টর নিজের ফোন বন্ধ রেখেছিলেন, কারণ সে যেন সন্দেহর তালিকার বাইরে থাকে। কিন্তু তদন্তে ধরা পড়ে গত 6 মাস ধরে সতীশের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। ফোন কখনো সরাসরি, কখনো মধ্যস্থ নাম্বারের মাধ্যমে। তবুও যোগাযোগের ধারাবাহিকতা ছিল স্পষ্ট। এরপর সতীশ আরও এক গুরুত্বপূর্ণ সূত্র পায়। তদন্তে উঠে আসে এই কাজের জন্য ডাক্তারই নাকি সতীশকে একটি পুরনো ব্রেজা গাড়ি কিনে দিয়েছিলেন এবং অগ্রিম মোটা অঙ্কের টাকা পরিশোধ করেছিলেন। এরপর পুলিশ যখন ডক্টর রামচন্দ্রপ্পার বাড়িতে পৌঁছায়, তিনি ছিলেন অবিশ্বাস্য রকম স্বাভাবিক। কথাবার্তা, আচরণ সবকিছুতেই যেন এক শোকাহত জামাইয়ের রূপ। তিনি এমন ভঙ্গিতে কথা বলছিলেন যেন তিনি লক্ষ্মী দেবীর হঠাৎ নিখোঁজ হওয়াতে ভীষণভাবে ভেঙে পড়েছেন। পুলিশ যখন তাকে জানায় যে লক্ষ্মী দেবীর দেহ 19 টুকরো অবস্থায় উদ্ধার হয়েছে, এই কথা শুনে ডাক্তার ডুকরে কেঁদে ওঠার অভিনয় করেন। চোখে জল, কণ্ঠে কাঁপন, যেন সবকিছুই তার জন্য এক ভয়ঙ্কর আঘাত। কিন্তু তদন্তকারীদের হাতে তখন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ, সতীশের জবানবন্দি এবং তার সঙ্গে মিলে যাওয়া ডিজিটাল তথ্য। এবার শুধু সময়ের অপেক্ষা, কখন সেই শান্ত মুখোশ ভেঙে সত্য সামনে আসবে। এরপরে পুলিশ ডক্টর রামচন্দ্রপ্পাকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসেন। অবশ্য শুরুতে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করতে থাকেন সতীশ নামে কাউকেই তিনি চেনেন না, আর তার সঙ্গে তার কোনো যোগাযোগও নেই। কিন্তু জিজ্ঞাসাবাদের মধ্যে হঠাৎই এক পর্যায়ে রুমের দরজা খুলে যায়। দুজন অফিসারের মাঝখানে দাঁড়িয়ে থাকা সতীশকে যখন ডক্টরের সামনে আনা হয়, তখন ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। দুজনের চোখে চোখ পড়তেই কয়েক সেকেন্ডের জন্য সেই ঘরের ভিতরে একটি নীরবতা নেমে আসে। আর সেই নীরবতাই বলে দেয় এই সম্পর্ক অস্বীকার করা অতটা সহজ হবে না। সতীশকে সামনে দেখে ডক্টর রামচন্দ্রপ্পার মুখের রং ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে আসে। চোখে তীব্র হতাশা আর অচেনা আতঙ্কের ছাপ। সতীশ ডাক্তারের চোখে চোখ রেখে বলে, স্যার, আপনি তো বলেছিলেন শাশুড়িকে সরিয়ে দিলে আমার সব ধার আপনি শোধ করে দেবেন, আর আপনিই তো সেই সাদা ব্রেজা গাড়িটা আমাকে কিনে দিয়েছিলেন। এই কথাটি শোনার পর থানার সবাই স্তব্ধ হয়ে যায় এবং সেই স্বীকারোক্তির শব্দে পুরো জিজ্ঞাসাবাদ কক্ষ একেবারে নীরব হয়ে যায়। সতীশের স্বীকারোক্তির পর পুলিশ সেই সাদা ব্রেজা গাড়ির নথিপত্র খতিয়ে দেখতে শুরু করে। খোঁজ চালানোর পর স্পষ্ট হয়ে যায় গাড়ি কেনার সময় ডাক্তার নিজেই লেনদেনে সাহায্য করেছিলেন। আর সিসিটিভি ফুটেজগুলো বিশ্লেষণ করে দেখা যায় গাড়ির সামনের এবং পেছনের নাম্বার প্লেট আলাদা করার নির্দেশের পিছনেও ডাক্তারই ছিলেন। আর এটি খুন করার একটি পরিকল্পনা হিসাবেই ধরা হয়। যখন সতীশের সরাসরি স্বীকারোক্তি এবং গাড়ির মালিকানার নথিপত্র ডাক্তারের সামনে রাখা হয়, তখন তার সমস্ত দম্ভ মুহূর্তের মধ্যে চুরমার হয়ে যায়। সেই মুহূর্তে তিনি বুঝতে পারেন যাকে তিনি বিশ্বাস করতেন খুনের হাতিয়ার হিসাবে ব্যবহার করার জন্য, সেই সতীশই আজ তার পতনের একমাত্র কারণ। এরপরে পুলিশ তাকে অফিসিয়ালি গ্রেপ্তার করে জেরা ঘরে নিয়ে আসে। এরপরে তাকে প্রথমে প্রশ্ন করা হয়, তুমি কেন এই খুন করলে? এবং সেই মুহূর্তেই ডক্টর রামচন্দ্রপ্পার তার নৃশংস পরিকল্পনার ইতিহাস ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। ডক্টর রামচন্দ্রপ্পা ছিলেন একজন পেশায় সফল ডেন্টিস্ট। সমাজের চোখে তিনি ছিলেন অত্যন্ত ভদ্র এবং শিক্ষিত একজন মানুষ। 2019 সালে তার সাথে লক্ষ্মী দেবীর মেয়ে তেজস্বিনীর বিয়ে হয়। প্রথম দিকে অবশ্য সবকিছু স্বাভাবিক মনে হলেও সম্পর্কের আড়ালে লুকিয়ে ছিল এক গভীর অশান্তির ছায়া, যা পরবর্তী সময়ে এক ভয়াবহ হত্যাকাণ্ডের বীজ রোপণ করে।
রামচন্দ্রপ্পার সঙ্গে তেজস্বিনীর বয়সের ফারাক ছিল চোখে পড়ার মতো, আর এই অসম বয়সের কারণে তিনি সবসময় এক অদৃশ্য হীনমন্যতায় ভুগতেন। তার মনে হতো তেজস্বিনী তাকে যথাযথ সম্মান জানাচ্ছে না এবং তার প্রতি অনুগতও নয়। আর এই সন্দেহের বিষে প্রথম থেকেই ঘি ঢেলে আসছিলেন তার শাশুড়ি লক্ষ্মী দেবী। ডক্টরের জবানবন্দি অনুযায়ী লক্ষ্মী দেবী তেজস্বিনীর বৈবাহিক জীবনে নিয়মিত হস্তক্ষেপ করতেন। মা এবং মেয়ের ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা এবং ডক্টরের ব্যক্তিগত বিষয়ে শাশুড়ির নাক গলানো, এসব কোনোভাবেই সহ্য করতে পারছিলেন না তিনি। এবং ধীরে ধীরে তার মনে জেগে ওঠে এক ভয়ঙ্কর সন্দেহ। তিনি ভাবেন হয়তো লক্ষ্মী দেবী তেজস্বিনীকে তার বিরুদ্ধে উস্কাচ্ছেন, তাকে প্ররোচিত করছেন, এমনকি পরামর্শ দিচ্ছেন স্বামীকে ছেড়ে যেতে। আর এই অতি সন্দেহ তার মনকে ক্রমশ বিষাক্ত করে তোলে এবং সেই বিষ জাগায় এক ভয়াবহ পরিকল্পনা। বিয়ের 1 বছর পর থেকে রামচন্দ্রপ্পার মনে শাশুড়ির প্রতি ঘৃণা জন্ম নেয়। তার চোখে প্রতিটি সমস্যা, প্রতিটি অশান্তি সবই লক্ষ্মী দেবীর কারণেই হতো। সে বুঝলো শুধু ডিভোর্স বা আলাদা হওয়াই সমাধান নয়, লক্ষ্মী দেবীকে এমনভাবে সরাতে হবে যাতে কেউ তার হদিশ না পায়। অবশ্য এই পরিকল্পনা সে একদিনে করেনি, প্রায় 6 মাস ধরে ধীরে ধীরে তৈরি করেছিলেন। ডক্টর খুব ভালোভাবে জানতেন যদি তিনি নিজের গাড়ি ব্যবহার করেন তাহলে ধরা পড়ে যাবেন। তাই তিনি সতীশ নামে এক দরিদ্র কৃষককে কাজে লাগালেন এবং সে সতীশকে একটি পুরনো সাদা ব্রেজা গাড়ি কিনে দিলেন এবং গাড়িটি সতীশের নামেও করলেন। সাথে সতীশকে প্রতিশ্রুতি দিলেন লক্ষ্মী দেবীকে সরিয়ে দিতে পারলে তার সব ঋণ মকুব হয়ে যাবে, পাশাপাশি একটি বড় অঙ্কের টাকাও সে পাবে। ঠিক এই পরিকল্পনা অনুযায়ী 3রা আগস্ট 2025 ছিল লক্ষ্মী দেবীর শেষ দিন। ডক্টর জানতেন লক্ষ্মী দেবী সেদিন তার মেয়ের বাড়িতে আসবেন, আর এটিই ছিল ডাক্তার আর সতীশের জন্য সুবর্ণ সুযোগ। এবং 3রা আগস্ট সেই দিন লক্ষ্মী দেবী বাস স্ট্যান্ডে বসে বাসের জন্য অপেক্ষা করছিলেন এবং ঠিক সেই সময় ডক্টর রামচন্দ্রপ্পা সেই সাদা ব্রেজা গাড়িটি নিয়ে সেখানে হাজির হন। সাথে সতীশও ছিল। এরপর ডক্টর অত্যন্ত সম্মানের ভঙ্গিতে বলেন, মা আপনি কোথায় যাচ্ছেন? আসুন আমি আপনাকে পৌঁছে দেই। অবশ্য নিজের জামাইকে দেখে লক্ষ্মী দেবী এক মুহূর্ত সন্দেহ করলেন না। তিনি হাসি মুখে গাড়ির পিছনের সিটে গিয়ে বসে পড়লেন। হয়তো তিনি জানতেন না যে এই গাড়িতেই আছে তার যমদূত। গাড়িটি যখন নির্জন হাইওয়ের ধার ধরে এগোচ্ছিল, চারপাশ কেবল ফাঁকা এবং রাস্তার ভিতরে নিস্তব্ধতা ছিল, হঠাৎ সতীশ পিছনে ফিরে লক্ষ্মী দেবীর উপর ঝাঁপিয়ে পড়ে এবং ডাক্তারের ইশারায় শক্ত করে তার গলা চেপে ধরে এবং সেই চলন্ত গাড়ির ভেতরেই তাকে শ্বাসরোধ করে হত্যা করে দেয়। আর পুরো সময়টায় ডক্টর রামচন্দ্রপ্পা নিজেই গাড়ি চালাচ্ছিলেন। বাইরের চোখে যেন সবকিছুই একটা স্বাভাবিক যাত্রা বলে মনে হয়, কিন্তু গাড়ির ভেতরে ঘটেছিল এক পরিকল্পিত অপরাধ। এরপর লক্ষ্মী দেবীর নিথর দেহ নিয়ে তারা পৌঁছায় সতীশের সেই নির্জন খামার বাড়িতে। চারপাশে জনমানবহীন নিঃশব্দ এক পরিবেশ, আর সেখানেই ডক্টর তার নিজের পেশাগত জ্ঞানকে ব্যবহার করেন এক ভয়ঙ্কর উদ্দেশ্যে। তিনি বুঝেছিলেন সম্পূর্ণ মৃতদেহ লুকিয়ে রাখা বা ধ্বংস করা সহজ কাজ হবে না। তাই প্রমাণ গোপন করতে তিনি দেহটিকে টুকরো টুকরো করার সিদ্ধান্ত নেন, একটি ঠান্ডা মাথার পূর্ব পরিকল্পিত পদক্ষেপ হিসাবে। একজন দন্ত চিকিৎসক হিসাবে ডাক্তার খুব ভালোভাবেই জানতেন মানুষের শরীরের জয়েন্ট বা হাড়গুলো কোথায় থাকে। আর তারপর তিনি এবং সতীশ মিলে একটি ধারালো করাত দিয়ে লক্ষ্মী দেবীর দেহকে 19টি টুকরোয় ভাগ করে ফেলেন। হাড়ের সংযোগস্থলে এমনভাবে অস্ত্র চালানো হয়েছিল যাতে কাজটি খুব দ্রুত এবং নিখুঁতভাবে হয়। দেহ টুকরো করার পর প্রতিটি অংশ খবরের কাগজে মুড়ে আলাদা আলাদা প্লাস্টিকের প্যাকেটে ভরা হয়। ডক্টরের ধারণা ছিল এই 19টি প্যাকেট যদি প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে ফেলে দেওয়া যায় তবে পুলিশ হয়তো কিছু হাড়গুলো খুঁজে পাবে, কিন্তু কোনোদিনও দেহটির পরিচয় নিশ্চিত করতে পারবে না। ঠিক ওই পরিকল্পনা হিসাব করে গভীর রাতে তারা সেই সাদা ব্রেজা গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তার ধারে ড্রেনে ঝোপঝাড় আর নির্জন ক্যালবোটের নিচে একে একে প্যাকেটগুলো ফেলে যেতে থাকে, অন্ধকারকে সঙ্গী করে। কিন্তু তিনি ভুলেই গিয়েছিলেন অপরাধী যতই বুদ্ধিমান হোক, কোনো না কোনো অপ্রত্যাশিত ইশারায় সত্য প্রকাশ পেয়েই যায়। আর এই ঘটনার ক্ষেত্রে সেই ইশারা ছিল এক ক্ষুধার্ত কুকুরের মুখে ধরে থাকা সেই কাটা হাত।
আর আঙুলে থাকা সেই সোনার আংটি, যা পুরো রহস্যের প্রথম সূত্র হয়ে দাঁড়ায়। আজ আইনের চোখে এক সময়ের সম্মানিত ডাক্তার রামচন্দ্রপ্পা ও তার সহযোগী সতীশ দোষী সাব্যস্ত অভিযুক্ত। যে মানুষটি একসময় মানুষের মুখের হাসি ফিরিয়ে দিতেন, তিনি এখন জেলের অন্ধকারে নিজের কৃতকর্মের পরিচয় ভোগ করছেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সতর্ক থাকুন এবং অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নিন।